ভেরিকোজ ভেন এই শব্দবন্ধটির সঙ্গে আমাদের খুব একটা পরিচয় নেই, কিন্তু এই রোগের লক্ষণগুলো আমাদের কাছে খুব একটা অচেনা নয়। অনেকেরই দেখা যায় পায়ে কোনো অংশে শিরাটা ফুলে আছে, অথবা মাকড়সার জালের মতো শিরা উপশিরাগুলো যেন জড়িয়ে পেঁচিয়ে আছে, কিংবা একটা অংশ ফুলে থাকা, আমরা বাইরে থেকেই সেটা বুঝতে পারছি। এরকম লক্ষণ নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন। কিংবা পায়ে একটা অসম্ভব ব্যথা হচ্ছে, ব্যথার কারণটা বুঝতে পারছেন না, পায়ে শীত টেনে ধরছে, কি কারণ বুঝতে পারছেন না। কারণ হতে পারে ভেরিকোজ ভেন। কি এই অসুখ, কেন হয়, কিভাবে সেরে উঠবেন, কতটা মারাত্মক হতে পারে এই অসুখকে অবহেলা করলে, জানতে আমরা এসেছি ডক্টর সৌরভ চক্রবর্তীর কাছে। উনি ভাস্কুলার সার্জন, এভিস হসপিটালসের। নমস্কার, কেমন আছেন স্যার? ভালো, অল গুড। যে কারণে আজকে আসা সেটা হচ্ছে ভেরিকোজ ভেন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই। কি এই অসুখ? মূলত আমাদের পায়ে যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো বাইরে থেকে দেখা যাওয়ার কথা নয়, কিন্তু যখন দেখা যায় যে শিরাগুলো ফুলে রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে প্যাঁচালো বা নীলাভ হয়ে রয়েছে, সেটাকেই আমরা এক কথায় ভেরিকোজ ভেন বলি। শিরাটা রক্তপ্রবাহ যখন বিপরীত দিকে চলে আসে তখন রক্তটা পায়ের তলায় জমে থেকে ফুলে যায়, সেটাই ক্লিনিক্যালি ভেরিকোজ ভেন। এরকম একটা উল্টো দিকে চলে আসে রক্ত প্রবাহটা, এরকম একটা ঘটনা ঘটে কেন? ন্যাচারালি তো আমরা জানি রক্ত একটা নির্দিষ্ট দিকে ফ্লো হওয়ার কথা, তো সেটা না হয় এই উল্টো দিকে ফ্লোটা হচ্ছে কেন? শিরাতে মূলত রক্তটা পায়ের তলা থেকে ওপরে কোমর হয়ে আমাদের হৃৎপিণ্ডে যায়, সেখান থেকে রক্ত সঞ্চালন হয়। সমস্যাটা থাকে কি, কোমরের কাছে একটা ভালভ বা দরজা থাকে, সেটা এই একমুখী রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা একই পজিশনে অনেকক্ষণ বসে কাজ করা বা কিছুটা বংশগত কারণে, এইসব কারণে সেই ভালভটা বা দরজাটা ঠিকভাবে কাজ করে না, খারাপ হয়ে যায়। তো যখন সেটা কাজ করে না, খারাপ হয়ে যায়, তখন সেই গতিপ্রবাহটা উল্টো দিকে ঘুরে যায়, রক্তটা ওপর উঠে আবার সেই পথে ফেরত চলে আসে, এসে পায়ে জমে থাকে। এই যে জমে থাকা, তার জন্য শিরাটা ফুলে যাচ্ছে, আর সেটাই ভেরিকোজ ভেন তৈরি করছে। এবং তার সমস্ত যে ক্লিনিক্যাল সিমটমগুলো, সেগুলো আস্তে আস্তে সেখান থেকে ডেভেলপ হয়। আচ্ছা, তার মানে এটা একদম এই যে একমুখী ভালভটা থাকে, সেই ভালভের ত্রুটির জন্য এই ঘটনাটা ঘটছে। তাহলে এই ভেরিকোজ ভেনকে আমরা বলতে পারি এটা রক্ত প্রবাহের ত্রুটি, বা রক্ত যে নালী দিয়ে প্রবাহিত হচ্ছে সেটার কোনো ত্রুটির কারণেই এটা ঘটছে। তো কেন ঘটছে এটা, যে কারোর কি হতে পারে? হ্যাঁ, এইটাতে রোগের কারণটার মধ্যেই সেটা নিহিত রয়েছে যে আমি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি বা দাঁড়িয়ে থাকার মতো কোনো কাজ করি, মূলত প্রথমে ক্লাস টিচার বা ট্রাফিক পুলিশ, ইভেন সার্জেন, যারা আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ওটি করছি, প্রলং টাইম স্ট্যান্ড করছি, তো তাদের ক্ষেত্রে ওই ভালভটা অনেক সহজে খারাপ হয়ে যায়, রক্ত অনেক বেশিক্ষণ ধরে জমে থাকে। তো এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত, বা ধরুন হোটেলের কুক যিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, সেভারাল অনেক লোক আছেন, তাদের এই নিজের কাজের বা এই দাঁড়িয়ে থাকার কারণের জন্যই ভেরিকোজ ভেনটা ডেভেলপ করছে। এটা খুবই একটা অ্যালার্মিং ব্যাপার, কারণ আমাদের বহুজনকে দাঁড়িয়ে কাজ করতে হয়, বিশেষত আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছি, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্টিং করা, ফিল্ডে যাওয়া, সেখানে বসার জায়গা থাকে না, তাহলে তো আমাদেরও এরকম হতে পারে। ডেফিনেটলি যখন সিমটম অ্যাপিয়ার করছে তখন সেটাকে ইগনোর একদম করা উচিত না। ইট ইজ ভেরি কমন, এনিবডি যে দাঁড়িয়ে কাজ করছেন অনেকক্ষণ একই পজিশনে, তখন তাদের এটা ডেভেলপ হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়, প্যাথোলজিক্যালি অনেক গুণ বেড়ে যায়। তার মানে এইটা এমন কোনো অসুখ নয় যে জন্ম থেকেই হতে পারে বা কিছু? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ধরুন যে বললাম, এটা 20-40% ক্ষেত্রে ভালভ ড্যামেজের চান্সটা হেরিডিটারি, ধরুন সেই যে দরজাটা বা ভালভটা রয়েছে সেটা জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ। সেটা হলে কি হবে, আমি বা আমার বাড়িতে বাবা, কাকা, ভাই যারা আছে তাদের থাকবে, বা বোন, দিদি যারা আছে তাদের থাকবে, বাট সেটা থাকলেও যদি তারপরও আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে ডিজিজটা অনেক তাড়াতাড়ি প্রকাশ পাবে। বাট তাছাড়াও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে সেটা যে কোনো ফ্যামিলিতে যে কোনো সময়ই নতুন করে তৈরি হতে পারে। তো এনিথিং দ্যাট ইজ প্রবলেম ক্রিয়েট করছে ওই ভালভটার ফাংশানে, সেখান থেকে ডিজিজটা তৈরি হয়। এই যে আপনি আমরা আলোচনা শুরু করলাম যেখান থেকে ওই রক্ত একটা মনে হয় যে মাকড়সার জালের মতো ভেনগুলো জড়িয়ে আছে, কোনো সময় কোনো একটা পার্টিকুলার অংশ ফুলেও যায়, তো এছাড়া কি লক্ষণ? হ্যাঁ, প্রথমে মূলত লক্ষণের দিক দিয়ে আসতে গেলে পা ব্যথা, এটা একটা অন্যতম সিমটম। পা ব্যথা, পায়ে শিরা ফুলে গিয়ে সেইখানে টান ধরা,
বা অনেক ক্ষেত্রে নাইট ক্র্যাম্প, মানে ধরুন রাতে শুয়ে আছেন বা একই পজিশনে বসে থাকার পর পায়ে টান ধরা, সেটাই হালকা হাঁটাচলা করলে কমে গেল, বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, এই ধরনের ব্যথা, এইগুলো হচ্ছে একদম পয়েন্ট আউট সিমটম অফ বা ভেরিকোজ ভেন। তো এইগুলো যদি থাকে তখন আমাদেরকে এটা ডায়াগনোসিস করতে হবে, মানে রক্তের গতি প্রবাহের পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই দুটোর মাধ্যমেই আমরা জানতে পারবো যে ভেরিকোজ ভেন আছে কি না বা এরপর আমরা কি করব। এই পায়ে শিরা টেনে ধরার সমস্যাটা কিন্তু প্রচুর লোকের আছে, মানে এটা কি ভেরিকোজ ভেনের সঙ্গে রিলেটেড হতে পারে? অবশ্যই অবশ্যই, কারণ একটা জিনিস বুঝুন যে ভালভ খারাপ হওয়ার জন্য রক্তটা উপর থেকে নিচে ফেরত আসছে, এই যে রক্তটা হৃৎপিণ্ডে না গিয়ে রক্ত ফেরত এসে জমে রইল, এটার মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণ ভীষণ কম, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড যখনই মাসেলে টাচ করছে তখন সেখানে পেন অ্যারাইজ করছে। মাসেল নিডস অক্সিজেন, আমাদের মাংসপেশি কাজ করে অক্সিজেনে দিয়ে, তো সেখানে যদি অক্সিজেন না পৌঁছয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড পৌঁছয়, সেটা কাজ করবে না। মাসেল উপযুক্ত পরিমাণে না কাজ করলে আপনার পায়ে টান ধরবে, তখন আপনি যদি হাঁটাচলা করেন তখন কিছুটা রক্ত আবার উপরে হার্টে যাবে, সেখান থেকে ফ্রেশ অক্সিজেন নিয়ে আসবে, দিয়ে কমবে। টান ধরলে আমরা সাধারণত হাঁটাচলা করে দেখি কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। এক্স্যাক্ট মেকানিজম ইজ দিস। এবার আপনার পায়ে বেশি পরিমাণে রক্ত জমে থাকলে তখন আর শুধু হাঁটাচলাতেও হবে না, তখন আমাকে কিছু প্রসিডিওর করতে হবে যাতে সেখানে এই রক্ত জমে থাকার সমস্যাটা বন্ধ হয়। বেশ, মানে এটা কি শুধু পায়ের ক্ষেত্রেই হতে পারে নাকি হাতে বা অন্যান্য? হ্যাঁ, তার কারণটাও খুবই বিজ্ঞানসম্মত। আমরা যখন দাঁড়িয়ে থাকি, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের মূলত চাপটা পড়ছে পায়ের ওপর, তো পা সবচেয়ে বেশি এফেক্টেড হয়। আর আমরা যতটা নিজের হাতকে মুভমেন্ট করি ততটা নিজের পাকে মুভমেন্ট করি না। তো এই যে হাত কখনো এরকম রয়েছে, কখনো ওপরে উঠছে, তাহলে কি হচ্ছে, দুটো ডাইরেকশানেই হাতটা থাকছে, তো ব্লাডটা ফ্লো হয়ে যাচ্ছে। কিন্তু পা কখনো উল্টে আমরা তো থাকি না, তো অবভিয়াসলি পুরো গ্র্যাভিটির চাপটা, পুরো বডি ওয়েটটা আমার পা দিয়ে যাচ্ছে, পুরো প্রেশারটা পায়ের ওপর পড়ছে, এই জন্য ভেরিকোজ ভেন পায়েই হয়। আচ্ছা, তো মানে আপনার সঙ্গে কথা প্রসঙ্গে আমার মনে একটা মানে ডাউট এলো, সেটা হচ্ছে তাহলে কি ওজন যাদের বেশি হয় তাদের কি ভেরিকোজ ভেনের মানে আশঙ্কাটা বৃদ্ধি পায়? হ্যাঁ, এইটা ব্যাপারটা থাকে যে কাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেনের সম্ভাবনাটা বেশি। বডি ওয়েটটা এর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ধরুন ভালভ ড্যামেজের জন্য বডি ওয়েট যাদের কম তাদেরও হতে পারে, বংশগত কারণে হতে পারে, কিন্তু যাদের ওজন বেশি প্লাস দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা বসে থাকতে হচ্ছে একই কাজে একই পজিশানে, তো তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেন হওয়ার চান্সটা অনেক গুণ বেশি। আর কিছু ক্ষেত্রে এরপর আর কি কারণে হতে পারে, এর মধ্যে মহিলাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেন হওয়ার চান্সটা অনেক বেশি, মূলত যাদের পোস্ট প্রেগনেন্সি, মানে আমাদের প্রেগনেন্সি ইজ এ ব্লাড হাইপার কোয়াগুল স্টেট, মানে সেই সময় ব্লাডের কোয়াগুলেশনে কিছু চেঞ্জেস আসে, তারপর এই ভালভের মানে কাজ করার প্রবণতাটা আরও কমে যায়, মানে এই ভালভের খারাপ হওয়ার চান্সটা আরও বেড়ে যায়। তো বহু মানুষের দেখা যায় যে প্রেগনেন্সির পর এই ভালভ খারাপ হওয়ার জন্য ভেরিকোজ ভেন ডেভেলপ করলো। এছাড়া কিছু সংখ্যক মহিলাদের দেখা যায় প্রেগনেন্সির সময় ডিভিটি হয়, মানে ডিপ ভেন থ্রম্বোসিস হয়। তো এই ধরনের ভেনাস প্রবলেম যেসব মহিলাদের হচ্ছে তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেনের থাকার সম্ভাবনা অনেক গুণ বেশি। অনেকে হয়তো বাড়ির বাইরে বেরোচ্ছেন না, কিন্তু বাড়ির ভিতরেও তো অনেককে দাঁড়িয়ে কাজ করতে হয়, যেমন রান্না বান্নার কাজ যারা করেন, তাদের ক্ষেত্রেও কি এই আশঙ্কা রয়েছে? এবং এটা খুব স্বাভাবিক, আমাদের একটা মাইন্ডসেট এরকম থাকে যে মানুষটা বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করছে তার এই প্রবণতাটা বেশি, কিন্তু আমরা অনেকাংশে ইগনোর করে যাচ্ছি বাড়িতে যিনি দাঁড়িয়ে রান্না করছেন বা ঘরের কাজ করছেন, বাচ্চাদের খেয়াল রাখছেন, তাকেও অনেকাংশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বাচ্চা কোলে নিয়ে একটা ওয়েট বিয়ারিং ব্যাপার। তো এই ধরনের ক্ষেত্রে ভেরিকোজ ভেনটা অনেক বেশি পরিমাণে প্রোগ্রেস করে যায় এবং সেটা আমরা ইনিশিয়ালি হয়তো ইগনোর করি, তারপর যখন আমরা জানতে পারি দ্যাট ইজ অনেক লেটার স্টেজে গিয়ে, তখন আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিটাও অনেক জটিল হয়ে যেতে পারে। আমি কিছু কিছু ক্ষেত্রে শুনেছি যে যাদের মা ঠাকুমা বা দিদা কারো ভেরিকোজ ভেন রয়েছে, সেসব বাচ্চাদেরও ভেরিকোজ ভেন দেখা যায় ছোট থেকে, তো তাদেরও কি চিকিৎসাটা ছোট থেকেই নেওয়া প্রয়োজন, মানে কেয়ারটা ছোট থেকেই নেওয়া প্রয়োজন? হ্যাঁ, এটা খুব মজার বিষয়। বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি ধরুন টিনেজ এই সময় গিয়ে আমরা অসংখ্য ভেরিকোজ ভেনের কেস পাই। এবার ইনিশিয়ালি সেটাকে আমরা গ্রোথ পেন হিসেবে করি, বা দেখা যায় যে তার মানে সে বাচ্চারা তো নর্মালি ছটফটে হয় বা অনেক মোবিলিটি তাদের বেশি হয়, তো তাই জন্য সেটা সাবডিউ করে যায়। বাট ঠিক যে সময়টায় গিয়ে তাকে একই পজিশনে ধরে অনেকক্ষণ পড়াশোনা করতে হচ্ছে বা অনেক কাজ করতে হচ্ছে, তখন গিয়ে সিমটমটা খুব র্যাপিডলি প্রকাশ পায়। তো সেক্ষেত্রে আমি নিজের প্র্যাকটিসের ক্ষেত্রে দেখেছি মোটামুটি 12-13 বছর বয়সের পেশেন্টকেও আমাদেরকে প্রসিডিওর করতে হয়েছে, মূলত বংশগত কারণে, কারণ তার জন্ম থেকেই ভালভটা কাজ করছে না, তো তাকে ডায়াগনোসিস করে মোস্টলি আমরা অবাক হলেও
অ্যাথলিটদের ক্ষেত্রে আমাদের এটা বেশি দেখতে পাই, অনেক জুনিয়র রানাররা এসছে যাদেরকে আমাদের প্রসিডিওর করতে হয়েছে, অ্যান্ড দেয়ার আফটার দে আর অল গুড। আর্মি পার্সন জাস্ট 18 ইয়ার্স এজে সে আর্মিতে জয়েন করছে, তাদের আমরা প্রসিডিওর করছি এবং তারা তারপর সাকসেসফুলি আর্মি জয়েন করছে। আমরা তো ডাক্তারবাবুর কাছে ততক্ষণ যাই না যতক্ষণ না রোগটা একদম মাথাচাড়া দিয়ে ওঠে। আসলে কোন উপসর্গগুলো দেখা দিলে তখন আর ফেলে রাখা যাবে না, যেতেই হবে ডাক্তারবাবুর কাছে? ভেরিকোজ ভেন এই রোগটার অ্যাওয়ারনেস নিয়েই আমাদের এখন অনেক কাজ করতে হচ্ছে, কারণ অনেক মানুষ জানেন না যে অ্যাকচুয়ালি জিনিসটা কী। তো সেই না জানার কারণেই তারা দেরিতে পৌঁছচ্ছেন আমাদের কাছে, এটা একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, প্রথমত যে সমস্যাটা আমরা পাই সেটা হলো ব্যথা। পায়ে ব্যথা আমাদের গোড়ালি বা তার ওপরের অংশে, হাঁটুর নিচে, এই ধরনের জায়গাতে পায়ে ক্র্যাম্পিং, পেন বা ব্যথা যেটা অনেকক্ষণ ধরে আমাকে দাঁড়াতে দিচ্ছে না বা দাঁড়ানোর পর মাসেল টান ধরছে, এই ধরনের ব্যথা যদি থাকে তখন আমাদেরকে অবভিয়াসলি ভেরিকোজ ভেনের কথা ভাবতে হবে। আর ব্যথা এই সিমটমটা মূলত মহিলা কেন্দ্রিক। পুরুষদের ভেরিকোজ ভেন থাকলে ব্যথা অনেক দেরিতে আসে, অনেক দেরিতে অ্যাপিয়ার করে। মহিলাদের ভেরিকোজ ভেন থাকলে ব্যথা অনেক আগে আসে এবং সেটাই মূল সিমটম হয়ে আমাদের কাছে দাঁড়ায়। 2 নম্বর যে জিনিসটা আমাদের কাছে আসে সেটা হলো পায়ে কালো ছোপ ছোপ দাগ। পায়ে কালো দাগটা ইনিশিয়ালি আস্তে আস্তে হয়, দেন সাডেন ইনক্রিজ করে। সেই কালো ছোপ দাগটাকে আমরা অনেক সময় ডার্মাটাইটিস ভাবি, তার সাথে ইচিং থাকে, দেন আমরা চামড়ার নানা রকম চিকিৎসা করি, কিন্তু দেখা যায় যে সে কালো দাগ যাচ্ছে না। ভেরিকোজ ভেন যেহেতু একটা ক্রনিক ইভেন্ট, সেই ক্রনিক গ্র্যাজুয়ালি একটা বাড়তেই থাকছে। তো এই ধরনের দাগ থাকলে আমাকে অবশ্যই ভেরিকোজ ভেনের কথা ভাবতে হবে। আর অনেকের ক্ষেত্রে যাদের ডিজিজটা অলরেডি প্রোগ্রেস করে গেছে তাদের ক্ষেত্রে দেখা যায় আলসার ডেভেলপ করছে। তো সেই ভেনাস আলসারের টিপিক্যাল নেচার হয় কি, প্রথমে একটা কোথাও খোঁচা লাগলো বা আঘাত লাগলো, সেখান থেকে একটা আলসার হলো, মূলত 1-2বার অ্যান্টিবায়োটিক খেলাম, কমে গেল, কমছে, কিন্তু সাডেন একটা টাইমের পর হওয়ার পর সেটা আর সারছে না। তো সেই নন হিলিং আলসার, এই টার্মটা নন হিলিং মানে যে আলসার সারছে না, সেটা যদি থাকে, সো দ্যাট ইজ ভেনাস আলসার। ডেফিনেটলি তার কারণ ভেনাস ইনসাফিসিয়েন্সি মানেই ভেরিকোজ ভেন। এইটা হচ্ছে মূল ব্যাপার। তো এই 3 ধরনের জিনিস থাকে। এছাড়া কিছু কিছু জিনিস হতে পারে, যেমন পায়ের ভেরিকোজ ভেনে জমা রক্ত থেকে এম্বোলিজম হয়, সেই এম্বোলিজম থেকে শ্বাসকষ্ট, সেটা একটা জীবন সংশয়করী ঘটনা, কিন্তু লাকিলি এটা খুব কম সংখ্যক পেশেন্টের হয়। তো দিস আর দ্য মেন সিমটম, যেগুলো থেকে আমাদেরকে জানতে হবে যে আমাদের ভেরিকোজ ভেনের সমস্যা আছে এবং তারপর আমাদেরকে পরামর্শ নিতে হবে। আপনি যন্ত্রণার কথা বললেন, সেটা সতর্ক থাকতে হবে। পায়ে কালো ছোপ, ইচিং, সতর্ক থাকতে হবে। এবং আলসারটা হচ্ছে আলটিমেট স্টেজ, যেখানে আমাদের ডাক্তারবাবুর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। উপসর্গগুলোর ব্যাপারে তো আমরা বিস্তারিত জানলাম, এবার জানতে হবে যে ইনভেস্টিগেশনের ব্যাপারে কিভাবে আপনারা রোগ নির্ণয় করছেন। ভেরিকোজ ভেনের ব্যাপারটা মূলত ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপর ডিপেন্ড করে। মানে আমি যখন কোনো পেশেন্ট পায়ে ব্যথা নিয়ে বা কালো দাগ, কালো ছোপ বা ঘা নিয়ে আসছে, তখন আমাকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি ভেরিকোজ ভেন বাইরে থেকে দেখতে পেতে পারি, নাও পেতে পারি। না পেলে তার ডায়াগনোসিস কী হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো যে পেশেন্টের বাইরে থেকে ভেরিকোজ ভেন দেখতে পাচ্ছি, তাকে আমরা ক্লিনিক্যাল টেস্ট করেই বলতে পারি যে হ্যাঁ, আপনার ভেনাস ইনসাফিসিয়েন্সি আছে, রক্ত হার্ট অবধি না পৌঁছে নিচে জমে থাকছে, তো অতএব আপনার ভেরিকোজ ভেনের চিকিৎসা দরকার। কিন্তু 40% ক্ষেত্রে দেখা যায় যে বাইরে থেকে শিরা ফোলা নেই, কালো ছোপ আছে অথবা ঘা আছে বা ব্যথা হচ্ছে, তখন আমাদেরকে ইনভেস্টিগেশনের উপর বেশি জোর দিতে হয়। ইনভেস্টিগেশনটা হচ্ছে ডুপ্লেক্স স্ক্যান, আল্ট্রাসাউন্ড ডুপ্লেক্স স্ক্যান। তো সেটা মূলত আমরা গতিপ্রবাহ, এই রোগটা রক্তের গতিপ্রবাহের রোগ, আমরা সেই এক্সামিনেশনের মাধ্যমে রক্তের গতিপ্রবাহটাকে দেখি। তো রক্তের গতিপ্রবাহ যদি হার্টের দিকে না গিয়ে শিরাতে ফেরত চলে আসে, তখন সেটা আমরা কালার ডপলারে ক্লিয়ারলি বুঝতে পাই, আর সেটা থেকেই সিগনিফাই হয় যে আপনার ভেরিকোজ ভেন আছে। তো এক্ষেত্রে আমার 2টো জিনিস বলার আছে। এক, যে ডপলার স্ক্যান আমি যখন কোনো পেশেন্টকে করতে দিই, নন ভাস্কুলার ইনস্টিটিউটগুলোতে বা নর্মাল আমাদের চারপাশের ইনস্টিটিউটগুলোতে শুয়ে ডপলার করার প্রবণতাটাই বেশি। তো তাতে সমস্যা কি হয়, আমি যে কথাটা বারবার বলছি যে ভেরিকোজ ভেন সমস্যাটা হয় মাধ্যাকর্ষণের জন্য, যে রক্তটা ফেরত আসছে। যখন গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ থাকছে তখনই রক্ত ফেরত আসবে, যখন শুয়ে থাকছে পেশেন্ট তখন গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ কাজ করছে না। তো আমি আমার পেশেন্টদেরকে পুরো উল্লেখ করে দিই যে আপনাকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ডপলার করতে হবে। প্রবাহটা আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে আপনার শিরা রক্তটা হার্ট অবধি পৌঁছতে পারছে না, রক্ত ফেরত আসছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অবস্থায় ডপলারটা অবশ্যই আবশ্যক। আর আরেকটা জিনিস যেটা আমি নিজের প্র্যাকটিসের ক্ষেত্রে করি, আমি নিজে একবার
প্রসিডিওরের আগে স্ক্যান করে দেখি যে আপনার মানে আমার সমস্যাটা কতটা, কোন জায়গায় গিয়ে প্রবলেমটা হচ্ছে বা আমাকে প্রসিডিওরের সময় কি করতে হবে। তো সেই জিনিসটা হলে চিকিৎসাটা আরও টু দ্য পয়েন্ট হয়, মানে আমি ম্যাক্সিমাম কিওর অবধি যেতে পারি। তো এই দুটো জিনিস যদি ফলো করা হয় আমার মনে হয় ভেরিকোজ ভেন ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা খুব সহজেই ডায়াগনোসিস করা সম্ভব। জানতে পারা যায় যে ভেরিকোজ ভেন আছে কি নেই। এবার জানতে পারা গেল, তারপরে কি? মূলত এখন ভেরিকোজ ভেন চিকিৎসাটা মানে বিগত 10-15 বছরের তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে একটা মানে হিউজ টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট এসছে আমাদের কাছে। তো এখন যে মানে ট্রিটমেন্টটা আছে সেটা টোটালি কাটা ছেঁড়া বিহীন, মানে মিনিমাল ইনভেসিভ বা নন ইনভেসিভ প্রবলেম মানে জায়গায় চলে গেছে। কীরকম, আমরা এখন যে চিকিৎসাটা করি সেটা মূলত 3টে সিঁড়ির ওপর দাঁড়িয়ে রয়েছে। 1 নম্বর হচ্ছে EVRF, 2 নম্বর EVLT, 3 নম্বর হচ্ছে গ্লু থেরাপি। 3টের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো রকম কাটাছেঁড়া বিহীন একটা লিমিটেড টাইম বা আধ ঘন্টা 1 ঘন্টার প্রসিডিওরের মাধ্যমে আমি আপনার ভেরিকোজ ভেনের কিওর বা সুস্থতা এনে দেবো। কী করা হয় তাতে, আমরা গোড়ালির কাছে একটা ইঞ্জেকশন দিয়ে একটা অ্যাক্সেস পয়েন্ট করি, সেখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি অথবা লেজার ফাইবারটাকে আমরা পাঠিয়ে দিই যেখানে ভেনটা তৈরি হয়েছে সেইখানে অবধি, এবং এই পুরো ভেনটাকে আমরা লেজার ফাইবার দিয়ে বা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যাবলেট করে একবারে বন্ধ করে দিই। তো তাতে সেই তখনই আমাদের ট্রিটমেন্টটা মানে ভেনটা যেটা প্রবলেম ক্রিয়েট করছিল সেটা তখনই বন্ধ হয়ে গেল, রক্তের যে ফিরে আসার ব্যাপারটা রয়েছে সেটা তখনই বন্ধ হয়ে যায়। এবার কি, রক্তের ভেতরের শিরা এবং বাইরের শিরার মধ্যে কিছু পারফোরেটর থাকে, সেইগুলোকে ওই লেজার ফাইবার বা রেডিও ফ্রিকোয়েন্সি ফাইবার পৌঁছতে পারে না, মানে ধরুন একটা ছোট শাখা, বড় নদীর একটা ছোট শাখা একদম, তো সেই আন্তঃশিরা যেগুলো থাকে সেইগুলোকে আমরা ইনজেকশন স্ক্লেরোথেরাপির মাধ্যমে বন্ধ করে দিই। তো এইরকম একটা ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে আমরা এখন ভেরিকোজ ভেনটাকে কিওর করি। এখানে মানে ওপেন সার্জারির কোনো ব্যাপার নেই, কারণ যখনই ওপেন সার্জারির কথা আসে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। আমি আরো ভালোভাবে বলি, আজ থেকে 15 বছর আগে চিকিৎসা পদ্ধতিটা ছিল স্ট্রিপিং এর মাধ্যমে, মানে ভেনটাকে যে শিরাটা আমাকে সমস্যা তৈরি করছে তাকে আমি ওপর থেকে নিচ থেকে বেঁধে কেটে বাদ দেবো, কিন্তু তাতে রিকারেন্স রেটটা মানে আবার হওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যেত। কেন, পুরো শিরাটাকে আমি যতই টান দিই একবারে পুরো শিরাটা বেরোতো না, অথবা তার যে উপশিরাগুলো রয়েছে সেগুলো থেকে যেত, সেইগুলো থেকেই পরবর্তীকালে ভেরিকোজ ভেন হতো। আমরা একটা অ্যাভারেজ স্টাডি করে দেখেছি যে প্রায় 40% ক্ষেত্রে স্ট্রিপিং হওয়ার পর রেকারেন্স হয়, হোয়ারাজ আমাদের মানে ভেরিকোজ ভেনের নতুন যে নিউ এজ থেরাপি EVRF EVLT 90%-এর উপর সাকসেস রেট, তাতে কোনো রকমভাবে রেকারেন্স হয় না ভাবে আমাদের ফলো আপ পদ্ধতিগুলোর জন্য। তো মূলত চিকিৎসার সেখানে মানে ওই যে অনেক দিন ভর্তি থাকা, এতটা কাটাছেঁড়া, সেলাই, সেই যে সমস্যাগুলো ছিল সেগুলো কোনোটাই থাকে না। আমাদের কাছে পেশেন্টরা আসে সকালবেলা, আমরা তাকে দুপুরের মধ্যে প্রসিডিওর করলে বিকেলবেলার মধ্যে সে নিজে পায়ে হেঁটে বাড়ি যায়। তো মানে হাঁটাচলার কোনো না, রেস্ট্রিকশন কোনো রকম কোনো রেস্ট্রিকশন থাকছে না। উইদিন মানে আফটার প্রসিডিওর উইদিন আওয়ার্স উনি নিজে পায়ে হেঁটে বাড়ি যাবেন, নিজে পায়ে হেঁটে ওয়াশরুম যাবেন, এভরিথিং ই ক্যান ডু। প্রসিডিওরের যন্ত্রণাটা না, এটা আমরা তো লোকাল অ্যানাস্থেসিয়ায় করি, তো কোনোভাবেই মানে সেখানে যন্ত্রণার কোনো ব্যাপার নেই। আর আমাদের ভাস্কুলার টিমের মধ্যে একজন কোয়ালিফাইড অ্যানাস্থেসিওলজিস্টও থাকেন, তিনি সেইটাকে মনিটর করেন, পেন ম্যানেজমেন্ট করেন, কারণ আমাদের কাছে পেশেন্টরা আসছে পেন নিয়ে, সো সেখানে পেন ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের কাছে কোয়ালিফাইড অ্যানাস্থেসিওলজিস্ট থাকেন, তিনি সেই পেন ম্যানেজমেন্টের খেয়াল রাখেন। তো তাকে মনিটর ডোজে পেন কিলার্সও দেওয়া হয় যাতে সেই ব্যথাটা তার সেই দিনও অনুভব না হয়। তো এইভাবে আমরা এমন ট্রিটমেন্ট এখন এসেছে বা এমনভাবে ট্রিটমেন্টটা করি পেশেন্টের একটা পেনলেস সুচারলেস কিওর পসিবল। চিকিৎসার ক্ষেত্রে একদম উপসর্গ দেখা গেল, রোগ নির্ণয় হলো, চিকিৎসা হলো, একজন মানুষের সেরে উঠতে কমপ্লিটলি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কত সময় লাগবে? হ্যাঁ, আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, আমরা প্রসিডিওরটা যেদিনকে করলাম সেদিনকেই বিকেলবেলা বা কিছুক্ষণের মধ্যে ওনাকে আমরা ডিসচার্জ করে দিই, মানে ছুটি করে দিই। উনি নিজে পায়ে হেঁটে বাড়ি যান। তো তখন তার পায়ে একটা ব্যান্ডেজ থাকে, সেই ব্যান্ডেজটা আনুমানিক 7 থেকে 10 দিন অবধি রাখতে হতে পারে, বাট দ্য ব্যান্ডেজ ইজ ভেরি লাইট। ওটা জাস্ট একটা মানে নর্মাল 4টে লেয়ারের কাপড় বাঁধার মতো ব্যান্ডেজ, যেটাতে আপনার কোনো রকমভাবে কাজ করতে অসুবিধা, ভারী ভাব, বাইক চালানো, আমাদের কাছে নর্মাল পেশেন্টরা জিজ্ঞেস করে ডাক্তার বাইক চালাতে পারবো কিনা, বাসে উঠতে পারবো কিনা, সিঁড়ি ওঠানামা করতে পারবো কিনা, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। ধরুন কোনো মা এসছেন, যার ছোট্ট বেবি আছে, তাকে কোলে নিতে পারবো কিনা, কোনো রেস্ট্রিকশন কোনো কিছুতে নেই, আপনি অফিস জয়েন করতে পারবেন। আমাদের কাছে বহু পেশেন্ট মানে আর্মি বা পুলিশে আছেন, তারা নিজেরা কাজে জয়েন করছেন, ডিউটি করছেন, উইদিন ফিউ ডেজ 2-3 দিন পরই
উইথ দ্য ব্যান্ডেজ, কোনো অসুবিধা কারোর হয় না। তো ইটস এ কমপ্লিট ডে কেয়ার প্রসিডিওর, মানে আপনার সকাল থেকে দুপুরের মধ্যে উইদিন দ্য সানসেট আপনার এভরিথিং উড বি ডান। যেহেতু এই অসুখটা নিয়ে মানে এই ম্যানেজমেন্টের ব্যাপারটা নতুনভাবে ভাবা হচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে এই ধরুন আমার লেজার সার্জারি দরকার পড়লো না, স্বাভাবিকভাবে কোনো ওষুধে বা অন্য কোনো পদ্ধতিতে কি এটা সম্ভব সেরে ওঠা? এক্ষেত্রে একটা জিনিস খুব মানে ইম্পর্টেন্ট উল্লেখ রাখা, যে আমাদের এই রোগের কারণটা যে রক্তপ্রবাহের বিপরীত দিকে যাওয়াটা, তো সেই জিনিসটাকে কোনো ওষুধের মাধ্যমে ঠিক করা যায় না। দেয়ার ইজ নো মেডিসিন হুইচ ক্যান চেঞ্জ দ্য ব্লাড ফ্লো, তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতি অন্যরকম হয়ে যেত। তো সেই যে সমস্যাটা রয়েছে সেটার জন্য আমরা কোনো ওষুধ দিয়ে ভেরিকোজ ভেনকে ঠিক করতে পারি না। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা কম্প্রেশন থেরাপির ব্যাপার থাকে, স্টকিংসের ব্যাপার থাকে। তো স্টকিংসটা কি করে, ধরুন রক্ত প্রবাহটা বিপরীত দিকে আসার জন্য শিরাটাকে ফুলিয়ে দেয়, স্টকিংসটা বাইরে থেকে চাপ দিয়ে সেই শিরাটাকে ফুলতে দেয় না। তো সেই শিরাটা ফোলার আগে সেই চাপটা মেনটেন করে বলে রক্তটা আবার ওপরের দিকে চলে যায়। কিন্তু সেক্ষেত্রে দুটো জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে স্টকিংসটা উপযুক্ত পরিমাণে পড়তে হবে। এই ধরনের স্টকিংসগুলো 20 থেকে 40 মার্কারি অবধি প্রেশার দেয়। গ্রেডেড আমাদের 1 to 4 গ্রেডেড স্টকিংস হয়। তো আমরা পেশেন্টকে দেখে এক্সামিন করে সেই গ্রেডের স্টকিংসগুলো তাকে দিই। তো সেই জিনিসটা অবশ্যই তাকে পায়ে চাপ দিয়ে রাখবে, তার পড়তে অসুবিধাই হবে প্রথম দিকে। তো সেই যে চাপটা দিয়ে রাখছে তার জন্যই জিনিসটা কাজ করে। তো সেটাকে পড়াটা অভ্যাস করাটা খুব জরুরি। মানে স্টকিংস, হ্যাঁ এটাই তো সমস্যা। মানে আমার কাছে এই সমস্যা নিয়ে পেশেন্টরা এসছে যে তাকে মোজা দেওয়া হয়েছিল, সে পড়তে পারেনি, তো তখন তার এই সমস্যাটা বেড়ে গেছে বা ঘা হয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে মোজা পরা যদি আমি অভ্যাস করতে না পারি, তখন আমার ইভিআরএফ বা ইভিএলটি বাদ দিয়ে আর সত্যি কোনো অপশান নেই। আপনি স্টকিংসের কথা বলছিলেন, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে, এই গরম, আমাদের দেশে গরমের দেশে স্টকিংস পরে থাকা কি সম্ভব? তো স্টকিংসের প্রোটোকল এটাই যে 10 থেকে 12 ঘন্টা আমাকে পড়তে হবে, বা তার সাথে যতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো বা দাঁড়িয়ে কাজ করব সেই সময়টাতেও আমাকে স্টকিংস পরে থাকতে হবে, না হলে সেই একই পরিমাণ রক্ত পায়ের তলায় ফেরত এসে জমে থাকবে। তো স্টকিংসটা গরম থাকলেও পরা আমাকে অভ্যাস করতেই হবে। জাস্ট লাইক আমাদের আর্মি পার্সোনেলরা যেমন অনেক বরফের মধ্যেও দেশের প্রতিরক্ষার জন্য দাঁড়িয়ে আছেন, তো সেরকম তার যে কষ্ট করতে হচ্ছে, আপনাকে কষ্ট করে হলেও মোজা পরতে হবে। দের ইজ নো চান্স। তো উইদাউট স্টকিংস এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইজ ইম্পসিবল। আমি একটু জানতে চাইবো, অ্যাভিস হসপিটাল সারা ভারতে ভেরিকোজ ভেন নিয়ে কী ধরনের কাজ করছে? অ্যাভিস হসপিটাল নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় এটার মূল মোটো হচ্ছে ভেনাস কেয়ার বা ভেরিকোজ ভেন কেয়ার। সারা ভারতবর্ষে এটার 22টা সেন্টার আছে এবং সবকটাই কেবলমাত্র ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজ নিয়ে কাজ করছে। এবং প্রায় লাস্ট 15 ইয়ার্স ধরে উই হ্যাভ গিভেন, মানে আমাদের 25,000-এরও বেশি হ্যাপি পেশেন্ট আছে যারা খুব ভালো আছেন, নিজের জীবিকা খুব ভালোভাবে নির্বাহ করছেন এবং তাদের কাজ করতে, দাঁড়িয়ে কাজ করতে কোনো রকম সমস্যা এখন হচ্ছে না। এবং আমাদের ট্রিটমেন্টের প্রোটোকল এবং ট্রিটমেন্টের সমস্ত ইকুইপমেন্ট জিনিস অল আর ইম্পোর্টেড অ্যান্ড অল ইউএসএফডিএ অ্যাপ্রুভড। এবং আমরা ক্লিনিক্যালি বিভিন্ন জার্নালের মারফত বিভিন্ন ইউরোপিয়ান ইনস্টিটিউটের সাথে এন্টাইটেল, যারা আমরা একই রকমভাবে কাজ করি এবং তাদের কাছ থেকে ডে বাই ডে বিভিন্ন পরামর্শ নিয়ে তাদের সাথে আমাদের থিসিস রিপোর্টগুলো পাঠিয়ে আমরা একসাথে কাজ করছি, যাতে আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মোটো দিতে পারি যে ভেরিকোজ ভেন বা ভেনাস কেয়ারে উই আর গিভিং দ্য বেস্ট কেয়ার ইন দ্য সোসাইটি। আর তার সাথে কলকাতাতে লাস্ট 1.5 বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এবং পুরোপুরি একই রকমভাবে যেটা হায়দ্রাবাদের সাথে হচ্ছে, আমরা একই রকম কেয়ার এখানেও কলকাতাতেও দেওয়ার চেষ্টা করছি। মানে টেকনোলজিক্যালি ভীষণ ইকুইপড এবং সবসময় আমরা প্রচুর ডাক্তারকে হাতের কাছে পাচ্ছি। সবচেয়ে বেশি ব্যাপারটা আমরা যেটা নজরে রাখি, অন্যান্য হসপিটাল ইভেন ভাস্কুলার হসপিটালও বিভিন্ন বিষয়ে তারা একসাথে কাজ করে, কিন্তু অ্যাভিস হসপিটাল ইজ সেপারেট বা আলাদা তাদের থেকে। এই কারণে আমরা খালি এই জিনিসটার ওপরই, ভেরিকোজ ভেন অ্যান্ড ইটস কমপ্লিকেশান, অনলি এই সেক্টরটা নিয়ে ডিল করি এবং এটা নিয়ে আমরা আমাদের কিওরটাকে একটা সুপ্রিম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার মানে ইনভেস্টিগেশনের পর প্রপার ওয়েতে ট্রিটমেন্ট, এবং ট্রিটমেন্টটা তখনই শেষ হয়ে যাচ্ছে না, ফলো আপ কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। আমি
এই বিষয়ে একটা তথ্য জানতে পেরেছি, সেটা হচ্ছে এই ভেরিকোজ ভেন নিয়ে আমাদের পরিচিত অনেকে আছেন যারা আগে চিকিৎসা করিয়েছেন রাজ্যের বাইরে গিয়ে, কিন্তু তারা এই যে হয় ফিরে এসে আবার সিমটম দেখা দিল কি কিংবা কোনো অসুবিধে হলো, ফলো আপ করতে আবার রাজ্যের বাইরে যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু অনেকেই আর করে উঠতে পারেন না। সেক্ষেত্রে কি উপায়? বহু পেশেন্ট আমাদের কাছে প্রতিনিয়ত এই সমস্যা নিয়ে আসছেন। এই যে আমি ফলো আপ কেয়ারটার কথা বললাম, যে তারা বাইরে দক্ষিণ ভারতে চিকিৎসা করেছেন, বাট ফলো আপের জন্য তারা যেতে পারছেন না। তো ইভেন আমাদের অ্যাভিস হসপিটালেরও সারা ভারতবর্ষে 22টা সেন্টার আছে। তো আমি নিজে হায়দ্রাবাদের সেন্টারে ছিলাম, তো সেখান থেকে এই যে আমরা এসছি এখানে ট্রিটমেন্টটা প্রোভাইড করার জন্য, তো যাতে এই ফলো আপ কেয়ারটা প্রপারলি আমরা এগোতে পারি। এবং আমি সত্যি সবাইকে এটাই জানাতে চাই যে আপনার ভেরিকোজ ভেনের চিকিৎসা যদি আগে অন্য জায়গাতে হয়ে থাকে এবং তারপর আপনার কোনো রকম সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই তার খেয়াল রাখবো। দক্ষিণ ভারত যেতে পারছেন না বলে আপনি সেটাকে লুকোবেন না বা চেপে রাখবেন না রোগটাকে, কারণ তাহলে সেটা আবার রেকারেন্স হয়ে পুরোপুরি ভেরিকোজ ভেনের আকার ধারণ করতে পারে, বা আলসার হতে পারে, ডিভিটি হতে পারে, যত রকম কমপ্লিকেশানস আছে সবই হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আপনি আসুন, আপনার নিয়ারেস্ট যে ভাস্কুলার সার্জন ডাক্তারবাবুকে আপনি পাবেন, আমাদের কাছে আসতে পারেন, আমরা তার প্রপার খেয়াল অবশ্যই রাখবো। ফেলে রাখার কোনো মানে হয় না। ভেরিকোজ ভেন কেয়ার নিডস ফলো আপ। ভেরিকোজ ভেনের চিকিৎসার ফলো আপ অবশ্যই দরকার, তো সেটা আপনাকে করতেই হবে। তার মানে এখন ভেরিকোজ ভেন নিয়ে কোনো সমস্যা অকার করলে আমাকে ছুটি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয় নিয়ে দক্ষিণ ভারতে যেতে হবে, সময় নিয়ে, এইটার প্রয়োজন হবে না। আমরা শহরের মধ্যে পুরো চিকিৎসাটা পাবো 100%। আচ্ছা, তো এই যে কোনো চিকিৎসার সঙ্গে একটা খরচ রিলেট থাকে এবং আমাদের অনেকেরই মেডিকেল ইন্স্যুরেন্স থাকে। তো মেডিকেল ইন্স্যুরেন্স কি এটা কভার করে? আমাদের অ্যাভিস হসপিটালে সমস্ত রকম ইন্স্যুরেন্স যেগুলো আমাদের কর্পোরেট বা দৈনন্দিন মানুষ ব্যবহার করে সেগুলোতে সবই কভারেজ হচ্ছে। আমাদের এর জন্য পেশেন্ট কাউন্সিলর এবং এন্টায়ার টিম রয়েছে। কোনো পেশেন্টকে কোনো প্রবলেমে পড়তে হবে না, যে তার বাড়িতে আমাদের ভেরিকোজ ভেন নিয়ে অনেক বয়স্ক মানুষ আসেন যাদের মানে ছেলেমেয়েরা এখানে থাকে না, তারা ছুটোছুটি করতে পারবেন না, তো তাদের জন্য আমাদের পুরো এন্টায়ার টিম আছে তাকে পার্সোনালি হেল্প করার জন্য, যাতে তার এই ধরনের সমস্যা কিছু না হয়। তো এই রেসপন্সিবিলিটিটা অবশ্যই অ্যাভিস হসপিটাল নেয়। নর্মাল জনসংখ্যার প্রায় 40% মানুষের ভেরিকোজ ভেন হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ আমাদের জীবিকা বা জন্মগত কোনো সমস্যা এই ধরনের ক্ষেত্রে যদি আমরা সব কিছু মিলিয়ে দেখি, শতকরা প্রায় 40% লোকের ভেরিকোজ ভেন থাকতে পারে। অতএব সেই সম্ভাবনাকে খতিয়ে দেখার জন্য আমাদেরকে সিমটমগুলো লুকিয়ে রাখলে চলবে না, অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আচ্ছা, তো আমি সবার শেষে জানতে চাইবো যে আমরা তো অনেক আলোচনা করছি এবং কেস স্টাডি আমরা পাই, আপনারা কি ধরনের ক্রিটিক্যাল কেসেস পেয়েছেন? হ্যাঁ, এই ক্রিটিক্যাল কেসেস বলতে খুব মজারভাবে বলতে হয় যে ভেরিকোজ ভেনের কিছু টিপিক্যাল কমপ্লিকেশনস আছে, আর খুব অল্প দিনেই কলকাতাতে আমরা সেই কমপ্লিকেশনসগুলো নিয়ে মেনলি ডিল করেছি। কারণ এখানে সেই চিকিৎসাটা সেইভাবে ট্রিটমেন্ট না হওয়ার জন্য প্রচুর পেশেন্ট কমপ্লিকেটেড অবস্থাতেই ছিল এবং তারা প্রথমে আমাদের কাছে এসছেন। এগুলো নিয়ে আমরা অলরেডি অল্প কিছু দিনেই অনেক কাজ করেছি। যেমন একটা উদাহরণ আমি দিই, একজন পেশেন্টের গ্রসারি শপ ছিল, তো তার পা ফেটে, ভেরিকোজ ভেন ফেটে রক্ত বেরোতো এবং প্রথম দু একবার বেরোনোর পর সেটা থেমে যাচ্ছিল। দেন একদিন সাডেনলি এমন হয় যে ভেন ফাটার পর সেই রক্তটার মানে থামছে না, মানে তাকে রক্ত বন্ধ করা যাচ্ছে না। দেন ও আমাদের মানে পেশেন্ট একে ফোন করেন, দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয়। তো তখন আমি দেখে সেটাকে প্রথম কম্প্রেশন দিয়ে নানা রকম কেয়ার করে সেটাকে থামানোর চেষ্টা করি। অ্যান্ড দেন তারপর তাকে বলা হয় যে তার এই সমস্যাটা রয়েছে, তাকে প্রপারলি স্ক্যান করে দেখা হয়। দিয়ে তার চিকিৎসা না করার অন্যতম কারণ ছিল বাজেট, অবশ্যই, কারণ সে একটা গ্রসারি শপের চালায়। কিন্তু সেটাকে আমরা যতটা ম্যানেজেবল জায়গায় দাঁড়িয়ে তার মতো করে আমরা ট্রিটমেন্টটা প্রপারলি ইভিআরএফ করে তাকে সুস্থ করেছি এবং তার কোনো রকম ব্লিডিং এখন হয় না, কোনো রকম আলসার ডেভেলপ করেনি। সে এখন নিজের কাজ, আজকে আমাদের ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টের এটাই প্রোটোকল যে আমার যদি দাঁড়িয়ে থাকাই কাজ হয় সেটা যাতে আমি ঠিকভাবে করতে পারি, তো সেই জিনিসটা সে নিজে করতে পারছে। হি ইজ ভেরি স্যাটিসফাইড। তো এরকম আরও হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আলসার, মানে অনেক ক্রনিক আলসার হয়েছে। এমন পেশেন্ট আছে যার আলসার হওয়ার পর স্কিন গ্রাফটিং হয়েছে, বাট ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টটা হয়নি। তার ফলো আপে এটাই হয়েছে যে স্কিন গ্রাফটিং ফেলিওর হয়ে গেছে, আলসারের ওপরে সে স্কিন গ্রাফট নষ্ট হয়ে গেছে। তো তখন সে যখন সেই সমস্যা নিয়ে আসে তখন আমরা বলি যে ইট ক্যান বি ভেরিকোজ ভেন, বিকজ সেটা আছে বলে সেই আলসারটা আবার হয়েছে, স্কিন গ্রাফটিং ফেলিওর হয়।
তো তখন থেকে স্ক্যান করে কনফার্ম হওয়ার পর আমরা ইভিআরএফ করি এবং তারপর উইথ 4 লেয়ার কম্প্রেশন থেরাপি তার ভেরিকোজ ভেন ঠিক হয়ে গেছে, মানে আলসারও ঠিক হয়ে গেছে। সো এই ভালো রেজাল্টগুলো আমরা খুব অল্প কিছু দিনেই এখানে পেয়েছি। তো সেই দিক দিয়ে আমরা খুবই আশাবাদী যে আমরা আরও ভালো কাজ করতে পারবো ফিউচারে। তাহলে যার ধরুন দাঁড়িয়েই কাজ, আমার সংবাদ মাধ্যমে কাজ করতে হবে, আমাকে দাঁড়িয়ে কাজ করতে হবে, যিনি ট্রাফিক পুলিশ তিনি তো কাল অন্য একটি চাকরি পাবেন না, তাহলে ভেরিকোজ ভেনের চিকিৎসা করে কি তিনি সেই চাকরিতে ফিরতে পারবেন? অবশ্যই অবশ্যই 100%। আমি বলছিলাম যেটা, যে আমাদের ট্রিটমেন্টের প্রোটোকলে এটাই থাকে যে তার ডেইলি লাইফে যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। শুধুমাত্র যে আলসার আছে বা পা দিয়ে রক্ত বেরিয়েছে বলে আমি দাঁড়াতে পারছি না সেটা নয়। আজকে ধরুন আপনার পায়ে একটা ব্যথা হয় যেটা আপনাকে কাজে কনসেন্ট্রেট করতে দিচ্ছে না, তো তখন আমাদের একটা কথা আছে মেডিকেলে যে ডিজিজ ফ্রি লাইফ ইন্ডেক্স। তো ডিজিজ ফ্রি লাইফ ইন্ডেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস নিউ এজ লাইফ। কারণ আপনি যদি নিজের কাজে কনসেন্ট্রেট না করতে পারেন তাহলে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন না, আপনার ডেইলি লাইফে সেটা ভীষণভাবে এফেক্ট করবে। তো সেই ডিজিজ ফ্রি লাইফ ইন্ডেক্সটা যদি আমি মেনটেন করতে পারি তার জন্য আমরা সেইটাকে ইভিআরএফ থেরাপি দিয়ে মানে আমরা সেটাকে সেই পথে নিয়ে যাই, কারণ যাতে আমি ইভেন আমার নিজের কাজ ঠিকভাবে করি, মানসিক সঙ্গতি রেখে বা ফুল কনসেন্ট্রেশনে নিজের কাজ করতে পারি, যে পায়ের ব্যথার দিকে আমার নজরটা যাতে না যায়, পায়ের ঘা বা কোনো রকম ইচিংয়ের দিকে আমার নজরটা না যায়, পায়ে কালো দাগের দিকে আমার নজরটা না যায়, সেই জিনিসগুলো আমরা দেখে সেইভাবেই ট্রিটমেন্টটাকে এখন উন্নতি করেছি আর কি। ট্রিটমেন্টের পর কি কালো দাগগুলো চলে যাবে? মোটামুটি 90 to 120 ডেজের মধ্যে কালো দাগ চলে যায় পুরোপুরি, এবং ওই আলসারটা সারতে যেরকম সময় লাগে ঠিক সেইভাবে কালো দাগ অবশ্যই চলে যায়, আপনার নর্মাল পায়ের মতনই আপনাকে দেখতে হয়ে যাবে। ভেরিকোজ ভেন সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে, কিন্তু সব থেকে শেষে বলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রাথমিক লক্ষণগুলো দেখলেই চিকিৎসা করাতে হবে। চিকিৎসায় দেরি হলে কিন্তু ফল মারাত্মক হতে পারে, তাই অবহেলা নয়, উপসর্গকে চিহ্নিত করতে পারলে চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসা শুরু করুন। আর আপনাদের পরিষেবা দিতে হাজির অ্যাভিস হসপিটালস কলকাতাতে। আপনাদের সকলকে আমি এবিপি লাইভের তরফ থেকে শুভ কামনা জানাই আর ডাক্তারবাবুকে ধন্যবাদ।